সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন সাংবাদিক ও লেখক সুবীর ভৌমিক। আপনাকে স্বাগত দাদা সময় সংলাপে। আমরা কি নিয়ে কথা বলবো? জমি না জল নিয়ে কথা বলবো। জল নিয়ে আলোচনা হচ্ছে, যে পানি নিয়ে, যে তিস্তা পানি নিয়ে কথা হচ্ছে, যে এটা এত দীর্ঘদিনের একটা বিষয় যে তিস্তার পানি কতটুকু আসবে, কি এই যে দ্বিপাক্ষিক, এবং একটা সময় দেখা গেল যে এই তিস্তার পানি আসবে কিনা, জল আসবে কিনা, তার মমতার উপর নির্ভর করছিল। সেই জায়গাটার অবস্থা এখন কি? মমতার ক্ষমতা আগের জায়গায় নেই, এইটুকু আপনাকে বলতে পারি। তার প্রধান কারণ হচ্ছে যে মোদী নেতৃত্বে বিজেপি সরকার গঠনের আগে, এটা কোয়ালিশন, কিছু কিছু অন্য দলও আছে, কিন্তু বিজেপির একটা একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে লোকসভায়। আর এই ইউপি এই ইলেকশনগুলি জেতার পর এবার যদি গুজরাট ওনার নিজের জায়গায় জেতেন, তাহলে রাজ্যসভাতে ওনার মেজরিটি হয়ে যাবে। তার মানে আর কোন দলের উপর যে নির্ভরতা, যেটা অটল বিহারী বাজপেয়ী বা মনমোহন সিং দুজনকেই করতে হয়েছিল, এবং দুজনই মমতার উপর নির্ভরশীল ছিলেন। উনি তো বিজেপির সরকারও ছিলেন, কংগ্রেসের সরকার ছিলেন, উনি অনেকের সাথেই ছিলেন, এখনো থাকার চেষ্টা করেন, আবার মাঝে মাঝে ঝামেলাও করেন। তো যাই হোক, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ওই ডিপেন্ডেন্সের ব্যাপারটা নেই, কম্পালশন অফ কোয়ালিশন পলিটিক্স ওটা আর নেই। 2 নম্বর কথা হচ্ছে যে আজ যদি ওনার আপত্তি সত্ত্বেও বাংলাদেশের সাথে, দেখুন তিস্তার চুক্তির ড্রাফট তো রেডি, 2011তেই মনমোহন সিং সেই ড্রাফট নিয়ে এসেছিল বাংলাদেশে যে 15 বছরের জন্য এই 42-37 আর ওই আনএলোকেটেড ওই যে ফর্মুলা। তো কেন্দ্রীয় সরকার তখন যেটা বলেছিল যে এটা একটু সাধারণ, যদি মমতাকে করার জন্য একটু ওয়েস্ট বেঙ্গলের একটু এদিক ওদিক যদি করতে হয়, সেটা করে বাংলাদেশের অ্যাপ্রুভেল নিয়ে। মমতা এই যে নতুন করে একটা গোলযোগ এবং গন্ডগোল তৈরি করলেন যে না তিস্তা না, পানি লাগে অন্য নদী, এগুলি সব আজে বাজে কথা। সেন্টার হ্যাজ কমপ্লিটলি রিজেক্টেড ইট। তিস্তার অল্টারনেটিভ ওই ছোট ছোট 4টে নদী হতেই পারে না, কেন ওগুলির অববাহিকা খুবই ছোট, নাব্য নেই, অববাহিকা ছোট, পানির ভলিউম কম। আর বাংলাদেশের উত্তরাঞ্চলের জন্য যে পরিমাণ পানি বাংলাদেশের দরকার, সেটা তিস্তা বাদ দিয়ে হবে না। মমতা যেটা বলছে, তিস্তায় অনেক বাঁধ টাঁধ আছে সিকিমে, ওর জন্য পানি পশ্চিমবাংলায় আসছে না, আমি কি করে দেবো। আমার নিজের যতটা খবর পানি বিশেষজ্ঞদের সাথে, এবং আপনি দেখলেন কিছুক্ষণ আগে ভারতের পানি সম্পদ সেক্রেটারির সাথে আমি কথা বললাম, এদের বক্তব্য হচ্ছে যে আমরা যে সমীক্ষাগুলি করেছি তাতে দেখছি যে পার্বত্য অঞ্চল সিকিম, সেখানে নর্মাল রান অফ দ্য রিভার সব প্রজেক্ট, ওখানে পানির লস হয় না। পানির যেটা লস হচ্ছে সেটা পশ্চিমবাংলায় গাজলডোবা, এবং এটা শেখ হাসিনাও দেখবেন যে বলেছে যে গাজলডোবাই মেইনলি এই ব্লকটা হচ্ছে, কেন গাজলডোবার প্রকল্পটা শুধু বিদ্যুৎ না, এটা সেচের প্রকল্প, এবং সেখানে ডাইভার্সনটা হচ্ছে, তার মানে গোলমালটা পশ্চিমবাংলায়। তো যাই হোক, টু কাট এ লং স্টোরি শর্ট, মোদ্দা কথা হচ্ছে যে এইবার দেখবেন যে যৌথ বিবৃতি যেটা হলো, তাতে কিন্তু ভারত সরকার মমতার প্রস্তাবের কোনো জায়গায় রাখলো না, বলেই দিল যে তিস্তাই সলভ হবে। আমাদের প্রধানমন্ত্রী সেই কথাই বললেন শেখ হাসিনার দিকে তাকিয়ে, যে মাই গভর্নমেন্ট এন্ড ইউর গভর্নমেন্ট ক্যান সলভ ইট, আমরা তিস্তাই করব, পরিষ্কার। এবং যেদিন মমতা এটা বলল, তার পরের দিন ভারতের যিনি মন্ত্রী, যিনি মিনিস্টার ইন ওয়েটিং ছিলেন শেখ হাসিনার, বাঙালি লোক, খুব নামকরা গায়ক বাবুল সুপ্রিয়, বাবুল তো ওপেন স্টেটমেন্ট দিল, এবং এটা মোদির ক্লিয়ারেন্স ছাড়া তো এই স্টেটমেন্ট উনি দেননি, যে দিস ইজ মোস্ট আনপ্রেসিডেন্টেড আনওয়ারেন্টেড, এটা প্রয়োজন ছিল না। যে প্রধানমন্ত্রী যেখানে আরেকজন প্রধানমন্ত্রীকে একটা কমিটমেন্ট দিচ্ছেন, উনি প্রধানমন্ত্রীকে ছাপিয়ে একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তার উপরে ওঠে একটা কাউন্টার প্রপোজাল দিচ্ছেন, এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এটা সম্ভব না। কূটনীতিক এখানে যেটা দেখবেন যে কেন্দ্র এই জন্য ওর ওই প্রপোজাল, ওই 4টে নদী টদী, ওই জল ঢাকা রায় ঢাকা ওইসব কিছু জায়গায় দেয়নি। অন্যদিকে যেটা হতে যাচ্ছে আমি আপনাদের বলি, তিস্তাতেই চুক্তি হবে, তিস্তাকে নিয়েই হবে, আর নতুন করে খুব একটা আলোচনা হবে না। কিন্তু কেন্দ্রীয় সরকার মমতা এই যে গোলমালটা পাকাচ্ছে, এটাকে ওই জায়গায় ধরবে, এই জন্য একটা টিম সিকিমে পাঠাচ্ছে, একটা ফ্রেশ সার্ভে হবে, খুব ব্রিফ, ডেটা ফেটা তো সবই আছে, একটু ক্রস চেক হবে ডেটা, আর পশ্চিমবাংলার অফিসারদের যেতে বলেছে। মানে এবার দিল্লি এটা প্রমাণ করবে যে তুমি সিকিম নিয়ে যে হইচই করছো, এটা মিথ্যে কথা বলছো, আসল জায়গাটা গোলমালের গাজলডোবায়। আরেকটা জিনিস জানবেন তুষার, যে মমতা বন্দ্যোপাধ্যায় পানি বিশেষজ্ঞ না, আমিও না, আপনিও না, আমরা কেউই না, শেখ হাসিনাও না, মোদিও না, কিন্তু উনি যখন বললেন যে পশ্চিমবাংলের স্বার্থ ক্ষতি হতে পারে, তারপরে মনমোহন সিং এর সাথে উনি ঝামেলাটা করলেন, ঢাকায় আসলেন না। উনি কিন্তু একটা 1 মেম্বার কমিটি করেছিলেন, যার নেতৃত্বে ছিলেন মানে একজন কল্যাণ রুদ্র। এখন কল্যাণ রুদ্র পানি বিশেষজ্ঞ, উনি যে রিপোর্টটা দিয়েছেন, সত্যি যদি পশ্চিমবাংলার খুব একটা ব্যাপক ক্ষতি টতি হতে পারে বলে কল্যাণ রুদ্র লিখে থাকেন, মমতা রাজনীতি করার লোক, আমরা রাজনীতি কাভার করি বুঝি,
সেই রিপোর্টটা নিয়ে হই হই করে এতদিনে বাজার গরম করতো, সে কিন্তু ওই রিপোর্টটা বাক্সবন্দি করে রেখেছে। আমার যতটুকু জানি খুব বিশ্বস্ত সূত্রে যে ওই রিপোর্টে স্বাভাবিক তিস্তার প্রবাহ বহাল রাখার সুপারিশ করেছেন কল্যাণ রুদ্র। উনি বলেছেন রিপোর্ট নিয়ে আমি কিছু বলবো না, তবে আমি একজন নদী বিশেষজ্ঞ, আমি নদীর স্বাভাবিক প্রবাহের পক্ষে, কারণ ওটা না হলে নদী বাঁচে না, যত বাধা দেবে তত নদী। তো মানে ব্যাপারটা হচ্ছে ওটা মমতার সুবিধা হয়নি। সো হার ওন বিশেষজ্ঞ যাকে তিনি আজকে উনি কল্যাণ রুদ্রকে পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান করেছেন, তার রিপোর্টটা উনি বাক্সবন্দি কেন করে রেখেছেন? আমরা তো এইটুক রাজনীতি বুঝি। তাহলে মমতা যেটা আপনারা বাংলাদেশের ভাষায় বলেন, আমিও তো ধরা খায়া গেছে, এবার বাঁচার পথ নাই। এই সিকিম দিয়ে একটা নতুন করে প্রমাণ করবে যে মমতাজি जो बोल रहे हैं वो ठीक नहीं है, जो तीस्ता का पानी रुकता है वो आपका गाजल डोबा में रुकता है। এবার আসো, এখন যেটা কল্যাণ রুদ্র বলেছিলেন যে এই ডাইভার্সনের ফলে লিন সিজনে তো প্রবলেমটা হয়, বর্ষার সময় প্রবলেম। তিস্তাটা অদ্ভুত নদী যে বর্ষার সময় উদ্বৃত্ত জল বন্যা হয়। কল্যাণ রুদ্র বলেছিলেন কতগুলি রিজার্ভয়ার তৈরি করে যেখানে এই জলগুলি বর্ষার সময় ধরে রাখো, লিন সিজনে ব্যবহার করবে। এটা একটা মমতার বাঁচার পথ, এবং শেষে গিয়েও ওইখানে দাঁড়াবে। দেখবেন ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট নিয়েও আপত্তি করছিল, যখন মোদী একটা বড় রকমের পুনর্বাসনের জন্য টাকা পয়সা দিয়ে দিল, বাংলাদেশ থেকে কটা লোক গেছে বলুন তো? 2-3 হাজার লোক গেছে, তার জন্য 3,000 কোটি টাকা। তো প্রত্যেকে মানে যারা গেছে ওখানে এনক্লেভ সেটেলমেন্টে 1 কোটি টাকা দিল, তা তো হয়নি, পার্টি টার্টির ফান্ডে গেছে, সবই বুঝি আমরা, আপনিও সাংবাদিক আমি সাংবাদিক। এই টাকার জায়গাতে একটা খেলা হবে। মমতার ফাইন্যান্সের অবস্থা খুব খারাপ। আপনি বিরতিতে যাচ্ছেন দাদা, ফিরে এসে তাহলে যে জলকে ধরে টাকার খেলা, এবং যেটা আমরা মানে টাকা মাটি, মাটি টাকা, আমরা জল নিয়ে আবার আলোচনায় ফিরবো বিরতি থেকে। সে দর্শক, সময় সংলাপে বিরতিতে যাচ্ছে, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন সুবীর ভৌমিক। ফিরে এলাম সময় সংলাপে। শুরুতে আপনি বলছিলেন যে আমরা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দিল্লিতে ছিলেন এবং ফিরে এসে সবকিছু মিলে জানতে চাচ্ছি যে এই দুই মেয়াদেই, মানে মোদী এবং শেখ হাসিনার মেয়াদের সময় চুক্তি হবে। এবং আপনি এই আমাদের অনুষ্ঠান শুরুর আগে যে আমাদের আলোচনা সেখানে বলছিলেন যে নতুনভাবে আপনি পানি সম্পদ সচিবের সঙ্গে কথা বলছিলেন, তখন বলছিলেন যে 7টা বা 8টা নদীর, হ্যাঁ ওটা নিয়ে একটু কনফিউশন ছিল, তো উনি ক্লিয়ার করলেন। উনি বললেন যে যখন কথা হচ্ছিল তখন উনি মানে মোদী, শেখ হাসিনা, কেন ওরা ছিল তখন, বলেছে তিস্তা তো হবে, তিস্তা ছড়িয়ে, তিস্তা শুধু না, আপনারা অন্য অভিন্ন নদীগুলিতে যেখানে চান প্রায়োরিটি কোনগুলি, ওরকম একটা লিস্ট দিন। ওখানে লিখে দিয়েছেন। এখন ভারতের পানি সম্পদ মন্ত্রকের যারা কর্মকর্তা, তাদের প্রাইম মিনিস্টার্স অফিস পিএমও থেকে বলা হয়েছে প্রিপেয়ার নট অনলি ফর তিস্তা, তিস্তার তো একটু অন্য হবে, কিন্তু তিস্তার এগ্রিমেন্ট রেডি, একটু ওই লোকটক পাঠিয়ে টিয়ে করে ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারটা খেলা, এবং সেখানে হয়তো রিজার্ভয়ারের কথা কল্যাণ রুদ্র রিপোর্টে আছে, সেটা দেখে টেকে 2টো রিজার্ভয়ার করবো অমুক তমুক, কিন্তু চুক্তি এগ্রি করো। আর অন্য নদীগুলি সেটা মমতার কোনো ব্যাপার নেই, এগুলিতেও ড্রাফট রেডি করার কথা বলা হয়েছে। তাড়াতাড়ি ড্রাফট রেডি করে বাংলাদেশের সাথে এগুলি আদান প্রদান করে এগুলিও সিগনেচারের জন্য রেডি করো। আমার নিজের যতটুকু ধারণা, এত বছর এই সব কভার করার পরে এই চুক্তি এই বছরই হবে। তিস্তা শুধু না, অন্য 7টা অভিন্ন নদী, এবং মোটামুটি এটা হাই প্রায়োরিটিতে ওয়াটার রিসোর্স মিনিস্ট্রিকে বলা হয়েছে। উনি তো বললেন যে এরা একটু বিপদে পড়ে গেছে, হঠাৎ করে বলেছে 7টা নদীর এগ্রিমেন্ট, তো সময় লাগে, না এগুলি করো। মানে তিস্তা তো তৈরি আছে, বাকিগুলো একটু রিওয়ার্ক করতে হবে, হয়তো একটু মমতাকে খুশি করার জন্য একটু এদিক ওদিক, ওই 42টা হয়তো 43% অমুক, আর বাংলাদেশ 37টা তো 36, এর বেশি কিছু হবে না। আর ওই রিজার্ভয়ার যাতে করে বড় বড় রিজার্ভয়ার, কেন রিজার্ভয়ারের ব্যাপারটা এক তো শুধু পানি ধরবে না, রিজার্ভয়ার হলে পশ্চিমবাংলায় টাকা আসবে, কন্ট্রাক্টর তৃণমূলের ছেলে পেলে যারা ওনার জন্য মাসেল পলিটিশিয়ান, তারা এইসব কাজ ফাজ করবে, পার্টি ফান্ডে টাকা আসবে। ডিমনিটাইজেশনের পরে পার্টি ফান্ডের অবস্থা খুব কাহিল, ক্যাশ টাকা ফাঁকা যেগুলি সারদা নারদা করে উনি করেছিলেন সেগুলি তো জলে গেছে সব, টাকা 500 আর 1000 উঠে যাওয়ার। তো এই জন্য দেখবেন ডিমনিটাইজেশন উনি এত চিৎকার করেছেন। হ্যাঁ, আর ডিমনিটাইজেশন নিয়ে যে মমতার হয়ে আন্দোলনটা চালিয়েছিল, সে তো আজকে সারদা স্ক্যামের জন্য সেই নেতা সুদীপ ব্যানার্জি তো আজকে জেলে, আর পশ্চিমবাংলা না উড়িষ্যার জেলে। তো সব দিক থেকে কিন্তু একটা ব্যাপার আছে যে মমতা যদি খেলাটা মানে দিল্লি যেভাবে চায়, এখানে তাহলে আসলে শুধু পশ্চিমবঙ্গ না, মানে মানে ভারতের যে রাজনীতির মেরুকরণ, সেখান থেকে আপনি বলছেন যে মমতা কোণঠাসা হয়ে শেষ পর্যন্ত তিস্তার কাছে আসবে না। তার কারণটা হচ্ছে তুষার, এখানে দেখুন মোদির একটা লাভ আছে, বিরাট লাভ আছে রাজনীতির দিক থেকে। ভারতের রাজনীতিটা যদি দেখেন,
যে এই নোটবন্দির পরে একটা বিজেপি বিরোধী একটা শিবির তৈরি হচ্ছিল, কংগ্রেস ইভেন তৃণমূল একসাথে তারা মিটিং মিছিল হইচই। আজকে যদি তিস্তাতে মমতার আপত্তি সত্ত্বেও মোদী এককভাবে চুক্তিটা করে, কংগ্রেস বা বামপন্থীরা তো এর বিরোধিতা করতে পারবে না, কেন কংগ্রেসের আমলে এই ড্রাফট নিয়ে মনমোহন সিং এসেছিলেন, এটা তাদের ব্যাপার। বামপন্থীরা তো পারবেই না, কারণ জ্যোতিবাবু প্রথম থেকে এই গঙ্গার পানি চুক্তি টুক্তি ওনার উৎসাহ ওনার তো বামপন্থীরা এবং এরা অলরেডি এদের নেতারা বলে দিয়েছে যে এইসব ফালতু কথা, মমতা এই 4টে নদী, অধীর চৌধুরীও বলেছেন, মোহাম্মদ সেলিম বলেছেন যে এই 4টে নদী টদী এগুলি আজে বাজে কথা। মমতা আসলে একটা হিসেবপত্রে যাওয়ার চেষ্টা করছেন মোদীর সাথে, তারা এই জিগির অলরেডি তুলেছে। এরা তাহলে মোদীকে সাপোর্ট করতে বাধ্য হবে। ভারতের অন্য দলটল তারা এই অঞ্চলে এবং বাংলাদেশ নিয়ে এই তিস্তা নিয়ে বদার না। আর তারাও তাদের মধ্যে একটা সার্বিকভাবে এই যে একটা পাকিস্তান ভারত ব্যাপারে যে বাংলাদেশকে আমাদের সাথে রাখতে হবে। আজকে পাবলিক অ্যাটিটিউড ইন্ডিয়াতে বাংলাদেশের প্রতি একদমই চেঞ্জ হয়ে গেছে। রিসেন্টলি হিন্দু এবং সিএসডিএস একটা সার্ভে করেছে, সিএসডিএস মানে আশিস নন্দীর যে সেন্টার ফর স্টাডিজ ইন ডেভেলপিং সোসাইটিস, তাতে দেখা গেছে ভারতের 11টা না 12টা শহরে, আমার এক্সাক্ট মনে নেই, প্রায় 25,000 ভারতীয় সমীক্ষা হয়েছে। বলছে কোন দেশকে ভারতবাসী সব থেকে বেশি বিশ্বাস করে, 48% বলেছে বাংলাদেশ, 46% বলেছে রাশিয়া, তারপরে অন্য মুক্ত। ফলে বাংলাদেশের এই জায়গাটা তো এই গত কয়েক বছরে তৈরি হয়েছে। এবং ভারতের মিডিয়ার যদি আপনি কাভারেজ দেখেন শেখ হাসিনার ভিজিটের সময়, বড় বড় টাইমস অফ ইন্ডিয়া থেকে সবাই লিখছে পে ব্যাক টাইম, যে ভাই উনি অনেক দিয়েছেন, এবার ভারতের দেওয়ার পালা। তো ফলে এই পে ব্যাক টাইম 5 এর মতো হেডলাইন হয়েছে যে ভাই শেখ হাসিনাকে এটা কেন পাকিস্তানের সাথে যদি পাঞ্জা করতে বাংলাদেশকে আমার। এবং সেখানে তো যে শেখ হাসিনাকে বলা হয়েছে মানে এই যে ভারত পাকিস্তানের যে একটি স্নায়ুর বলিয়ার সাংঘর্ষিক অবস্থান, সেখানে সমঝোতার জায়গায় ভূমিকা নেওয়ার জন্য সেটা তো একটা আছেই। সব থেকে বড় কথা যেটা এখানে আপনাকে বলে রাখি, ইন্টারনাল পলিটিক্সে মোদি উইল টোটালি গেইন। আর আরেকটা জিনিস দেখুন, যদি এটা ধরে নিন যে মোদি মমতা রাজি হলো না, মোদি এককভাবে করে দিল চুক্তি, কেন মোদি কিন্তু একটা জিনিস, আমি ভারতের যিনি নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ওনার এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল, ওনার সাথে আমার ভালো সম্পর্ক। উনি আমায় বলেছেন এটা ইন্ডিয়ার সভারেন কমিটেড, মোদি মনমোহনের ব্যাপার না। ইন্ডিয়া ইজ কমিটেড টু ডু দিস, ইফ ইন্ডিয়া ক্যানট ডু ইট, ইন্ডিয়া যদি না করে ইন্ডিয়ার মুখ পড়বে, অন্য কোনো দেশ ইন্ডিয়াকে আর ভরসা করবে না। তাই জন্য এটা ইন্ডিয়ার ইজ্জতের ব্যাপার চলে এসছে। 2 নম্বর কথা যেটা খুব বোঝার, কংগ্রেস আর লেফট যদি মোদীকে সাপোর্ট করে, অন্য দলগুলি সার্বিকভাবে বাংলাদেশ আমার দোস্ত হ্যাঁ সাপোর্ট, মমতা তো আইসোলেটেড হয়ে যাবে। তারপরে যদি মমতা বাংলায় গোলমাল পাকানোর জন্য, ধরুন তিস্তায় 30,000 লোক নিয়ে মিটিং মিছিল করলো, একটা গোলযোগ পাকালো, স্টেট গভর্নমেন্টটা ওর দায়িত্ব। ল অ্যান্ড অর্ডার যদি কোনো ব্রেকডাউন হয়, মনে রাখবেন ভারতের 356 বলে একটা ধারা আছে, প্রেসিডেন্টস রুল। গভর্নরটা কে? বিজেপির খাস লোক কেশরীনাথ ত্রিপাঠী। তো এখানে যদি ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার, মমতা আন্দোলন শহীদ হওয়ার রাজনীতি করতে যদি যায়, তাহলে কিন্তু সে নিজের চালে নিজে ধরা খাবে। আর এখানে আরেকটা জিনিস আপনাকে একটু বলে রাখি তুষার, মমতা এই গোলমালটা কেন করছে? পানি সম্পদ নিয়ে যে রিপোর্ট দিয়েছে, কল্যাণ রুদ্রদের রিপোর্ট, এই সব করে এটা নিয়ে তো করছে না। কল্যাণ রুদ্র নিজে বলছে হার অবজেকশন ইজ পলিটিক্যাল। হোয়াট ইজ দ্যাট পলিটিক্যাল অবজেকশন? এইটা বাংলাদেশের মানুষ বোঝা দরকার যে মমতা এটা শুনবো একটু বিরতি থেকে। দর্শক, সময় সংলাপে বিরতিতে যাচ্ছে, আবারও ফিরে এসে কথা সঙ্গে আছে। ফিরে এলাম সময় সংলাপে। শুরুতে বলছিলেন যে শুধু তো জলের কারণে না, তার একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে দেখেই আমরা মানে অবশ্য মমতা ব্যানার্জির রাজনীতি নিয়ে হয়তো আলোচনা হয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো তারই রাজনীতির কারণে তো আসলে তিস্তায় জল পাওয়া যাচ্ছে না, সুতরাং আলোচনা শোনাই যেতে পারে। দিল্লি যেখানে হয়তো একটু অন্য রকমের ভূমিকা রাখতো, সেখানে পশ্চিমবাংলা বা ত্রিপুরার লোক নেতারা গিয়ে দিল্লিকে বোঝাতেন। জ্যোতিবাবুর ভূমিকা 1956 গঙ্গা পানি চুক্তি আপনারা জানেন, উনি পুরো ব্যাপারটা পাইলট করেছেন। মমতার এই যে রাজনীতি, এখানে একটা বাঙালি জাতীয়তাবাদী সরকার, মমতাও একটা বাঙালি আঞ্চলিক দল, তো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লিখলো, অল ইন্ডিয়াতে ওনার কিছুই নেই, বাংলায়। এইটাই একটা সময় ছিল যেখানে একটা বোঝাপড়ার খুব ভালো ছিল। কিন্তু মমতা এখানে একটা অন্য খেলা তার আছে। মমতা ওখানে যে রাজনীতিটা করে এবং সে যে মাইনরিটি পলিটিক্সটা ওখানে করে, এটা উর্দু ভাষী মুসলমান নেতৃত্বে নিয়ে এই ফিরাদ হাকিম, সুলতান আহমেদ, এরা কেউ বাঙালি না। দেখবেন যে 2014 সালেও মুর্শিদাবাদ, মালদা, যেগুলি খুব বড় বাঙালি মুসলিম মেজরিটির জায়গা, এখানে কিন্তু তৃণমূল যেতে নেই। মুর্শিদাবাদ 2টো সিটি কংগ্রেস পেয়েছে, প্রণববাবুর ছেলে অভিজিৎ আর ওই অধীর চৌধুরী প্রেসিডেন্ট।
মালদায় 2টো সিটই গনি খান চৌধুরীর ভাই এম ভাতিজি মৌসম নূর আর আবুল হাশেম খান চৌধুরী পেয়েছেন। উত্তর দিনাজপুর সেলিম ভাই। তার পেছনে যারা আছে তারা এই সব লোক, এই আজমগড়, দেওবন্দ, নূর মোহাম্মদ বরকতি, টিপু সুলতান মসজিদের, এদের খেলাটা হচ্ছে এরা দে হেট বাংলাদেশ। 71-এর কারণে এরা বলেই যে বাংলাদেশ হুয়া হাম তো বাঙালি কা মুলক হ্যায়, আমার এলি তো কুছ নেই। মমতার আশেপাশে এরাই কিন্তু। এবং এখানে একটা অন্য ব্যাপার আমাদের খুব তীব্র সন্দেহ। প্রথম কথা হচ্ছে 1993 সালে যখন বম্বেতে ব্লাস্ট হলো, তারপরে ভারতের টাডা আইন আসলো, এই সন্ত্রাস বিরোধী আইন, তখন মমতা কংগ্রেসে, সেই কিন্তু একমাত্র এর বিরোধিতা করেছে, বিজেপি, কংগ্রেস, সিপিএম কেউ করেনি। এবং তারপরের থেকে আমরা লক্ষ্য করেছি এই যে গত 2 বছরে পাকিস্তানের অ্যাম্বাসেডর বাসিম, তাকে 3 বার উনি রিসিভ করছেন বাংলাদেশের অ্যাম্বাসেডর বা ডেপুটি হাই কমিশনারের সাথে কথা বলেন। ওনার এই অদ্ভুত ভাবে একটা এই যে পাকিস্তান প্রীতি, কলকাতা প্রেস ক্লাবের 17 জন লোককে পাকিস্তানের শিল্প দেখতে পাঠাচ্ছে। পাকিস্তান থেকে কি মশায় শিল্প আসবে? একটাই শিল্প আছে পাকিস্তানে, সেটা এসে গেছে, পশ্চিমবাংলায় এসছে, আপনার এখানে এসছে, সন্ত্রাস। এছাড়া কোনো শিল্প পাকিস্তানের নেই। উনি পাকিস্তানের শিল্প দেখতে পাঠাচ্ছেন। না, উদ্দেশ্য কি? মানে এখানে তার শি হ্যাজ ক্লোজ রিলেশনস উইথ পাকিস্তান, আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং এইখানে একটা পাকিস্তানের খেলা আছে যে পানি নিয়ে এই ভারত বাংলাদেশ গোলমালটা যদি তৈরি হয়, তাহলে এই ভারত আর বাংলাদেশের ক্রমবর্ধমান যে সম্পর্ক যে জায়গায় যাচ্ছে, এবং সেটা আমরা দেখেছি সার্ক সামিটকে কেন্দ্র করে পাকিস্তান টোটালি আইসোলেটেড। আজকে আফগানিস্তান ভারতের সাথে, বাংলাদেশ ভারতের সাথে, পাকিস্তান তো ঘোড়ার ঘাস কাটতে হবে। সাউথ এশিয়াতে টোটালি আইসোলেটেড। তো পাকিস্তান তার বসে থাকবে না, তারাও সব রাজনীতি করে। একটা রাজনীতি তাদের হচ্ছে বোমা টোমা ফাটাও এখানে ওখানে, এইসব এখানেও জেহাদ ফেয়াদ করাও, বাংলাদেশ এই ভারতেও তাই করাও। 2 নম্বর হচ্ছে পানি দিয়ে মমতা একটা তাদের বড় তুরুপের তাস। আর আমার নিজের ধারণা ভাই, দক্ষিণ ভারতের বড় রাজনৈতিক দলগুলির কথা ছেড়ে দিন, তাদের একটা রিসোর্স আছে, দে হ্যাভ বিন ইন পাওয়ার, ক্ষমতায় থাকলে একটা টাকা পয়সা আসে, পার্টি ফান্ড টান। দক্ষিণ ভারতে ভালো অর্থনৈতিক অবস্থা, সেখানকার আঞ্চলিক দল। বাংলায় তো সেই অবস্থায় নেই। সেখানে একটা আঞ্চলিক দল হয়ে আমরা কেউ কোনোদিন এত বছর সাংবাদিকতা করেছি যে মমতা ব্যানার্জির ফান্ডের প্রবলেম হচ্ছে, আমরা শুনিনি। Where has the fund come from? এখন বিজেপির কিছু নেতারা বলেন টলেন ইদানিং, বা একসময় সিপিএমও বলেছে, বুদ্ধ ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হিসেবে আপত্তি করেছিলেন যে পাকিস্তানের সাথে উনার এত দহরম মহরম, বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র, তাদের লোকজনকে উনি দেখা করছেন না, রাষ্ট্রদূত বা উপরাষ্ট্রদূত। পাকিস্তানের রাষ্ট্রদূতকে 1 বছরে 3 বার রেড কার্পেট ওয়েলকাম দিচ্ছেন, এই ব্যাপারটা কি? এবং হিন্টটা হচ্ছে এই, তারা বলে যে পাকিস্তান ওনাকে ফান্ডিং করে, ওনার পার্টিকে ফান্ডিং করে। এই ধরনের অভিযোগ বিজেপির থেকে বলা হচ্ছে। তারপরে দেখুন আপনাদের এখানে অভিযান হলো, জেএমবি পালিয়ে টালিয়ে কোথায় ঘাঁটি করলো। আমরা যখন বলতাম যে এখানে জেএমবি এসে ঘাঁটি করছে এবং এই তৃণমূলের লোকজন, তাদের এই উর্দুভাষী এইসব লোকজন এদের শেল্টার দিচ্ছে, এই দিচ্ছে, তখন তৃণমূলের লোকজন চিৎকার করতো। খাগড়া করে যখন বোমগুলি ফাটলো, তখন তো ধরা হলো। আজকে মুসা টুসার মতো লোক ওখানে ধরা পড়েছে। তো ফলে বিজেপির কিন্তু এখন, বিজেপি কিন্তু এই যে বলছেন যে বিজেপি, অনেকেই বলেছেন, আমরা আসার আগেই কথা হচ্ছিল যে দেখো মমতা এটাকে একটা ইস্যু করে, কিচ্ছু করতে পারে না। সাধারণ বাঙালি মানসিকতায় আজকে বিজেপি যে একটা প্রচার করছে যে জেহাদ ইত্যাদি রাজনীতি মমতা এগুলি ইয়ে করে, এবং পাকিস্তানের সাথে ওনার এই দহরম মহরমটা যেটা সবাই দেখছে, কারণ বাসিত আসছে, পাকিস্তানের হাই কমিশনার টিভিতে তাকে দেখা যাচ্ছে, সে কাশ্মীর নিয়ে 2 বেলা গরম গরম বকতে যাচ্ছে, আর মমতা তাকে হ্যান্ডশেক করে কলকাতা প্রেস ক্লাবের ডেলিগেশন পাঠাচ্ছেন। মানে কলকাতার এই রাজনীতি করার ক্ষেত্রে, এবং আপনি বললেন যে পানিকে পুঁজি করে, এবং পানির যে তিস্তা, এটা ভারত বাংলাদেশ সম্পর্ককে একটা গোলমাল তৈরি করার জন্য। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এর মধ্যে একটা বড় পাকিস্তানের খেলা আছে। অন্য কোন রাষ্ট্র শেখ হাসিনাকে পছন্দ করেন না, ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো হোক, তাদেরও ভূমিকা থাকতে পারে, কারণ তারা কমিউনিস্টদের বধ করার জন্য মমতাকে একসময় হাওয়া টাওয়া দিয়েছে, বড় সুপার পাওয়ার, বুঝতেই পারেন। এখন হয়তো সমীকরণ পাল্টাতে পারে। এদের এখানে একটা বড়, যেটাকে বার্টেল লিন্ডার বলেছে বিগ গ্রেট গেম ইস্ট। এই পানিটা ইস্যু না, পানি নিয়ে সমস্যা নেই। সেদিন দেখবেন আপনাদের এখানকার একটা চ্যানেল, তারা তিস্তায় গিয়েছিল, এটা তো লিন সিজন বলে বলা হচ্ছে, তাদের ভিজুয়ালে আপনি দেখুন, এটিএন কার ইয়েতে পানি তো থই থই করছে, এখনো তো বৃষ্টি হয়নি। এই পানিটা ব্যাপার না, এখানে অন্য রাজনীতি আছে, বড় রাজনীতি আছে। তিস্তার পানি আসতেই পারে, তিস্তার জল আসতেই পারে, কিন্তু আসতে দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে আপনার মূল কথা। আমি দাদা একটু বিরতিতে যাব, ফিরে এসে জল থেকে একটু স্থলে উঠবেন। হ্যাঁ, একটু স্থলে উঠি, যে এই যে সীমান্তে যে একজন, হ্যাঁ ভাই, জলে কুমির, ডাঙায় বাঘ, সবটাই তো সামলাতে হবে। ডাঙ্গায় যে, বা ডাঙ্গায় দেখা যাচ্ছে যে এই যে এত হৃদ্যতার মধ্যেও এই যে সীমান্তে গুলি হচ্ছে, এই যে বাংলাদেশের
সাধারণ মানুষ তার বিভিন্ন রকম পেশা থাকতে পারে, তাদেরকে গুলি করা হচ্ছে, সীমান্তে মারা যাচ্ছে, সেইগুলো নিয়ে একটু যদি কথা বলেন, আমি একটু বিরতি থেকে আসছি, কারণ সেটা নিয়ে আসলে আলোচনায় আসা উচিত। দর্শক, সময় সংলাপে বিরতিতে যাচ্ছে, ফিরে এসে কথা হবে, সঙ্গে আছেন সুবীর ভৌমিক। ফিরে এলাম সময় সংলাপে, বলছিলাম যে জল থেকে ডাঙ্গায় উঠবে, এবং ডাঙ্গাতে এই যে কাঁটাতারের বেড়া বলি বা সীমান্তের এপার ওপার, তাদের ভাষা এক, দেখতে মানে গায়ের রং এক, তারপর এই যে আমরা দেখছি যে অচিন্ত্য কুমার সেনগুপ্ত বলেছিলেন দুই বাংলা সম্পর্কে আমরা ভাষায় এক, ভালোবাসায় এক। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আপনি দেখবেন আমার রাজ্য ত্রিপুরা, জনসংখ্যা তখন ১৫ লক্ষ, আমরা ১৭ লক্ষ লোককে আশ্রয় দিয়েছি। শেখ হাসিনাও বলেন, আমাদেরই বলেন যে ত্রিপুরার মানুষ কিছু চাইলে আমি না করতে পারব না। হ্যাঁ, ৭১-এ যা কর, পশ্চিমবাংলাও তাই ছিল। হ্যাঁ, এই মমতা ফ্যাক্টরটা একটা গোলমালের জায়গা তৈরি করেছে। আমরা বাঙালি খুব হতভাগা জাতি, বিভক্ত, কিন্তু তারপরেও একটা ৭১-এর পরে একটা ক্ষেত্র তো তৈরি হয়েছিল, অনেক জল এদিক ওদিক হয়েছে, জল ঘোলা হয়েছে, কিন্তু এখানে দুটো ব্যাপার আছে। আমি এটা লিখেওছি, আপনি আমার লেখাও দেখতে পারেন। আই এম এগেইনস্ট দিস কাঁটাতারের বেড়া, এটার বিরুদ্ধে। এবং ত্রিপুরাতে এমন একটা রাজ্য যেখানে এর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। কেন? সেখানে লোকজন বলেছে যে আমি একটা বিবিসিতে থাকতে একটা ডকুমেন্টারি করতে গিয়ে একটা ছেলে ব্যান্ড বাজায়, ওই বিয়ের ব্যান্ড ফ্যান্ড, ওই দল, সে বলছে যে আমার তো পেটে লাথি মারবো। কেন? যে আমি এখানে আগরতলা যদি 3টা বিয়েতে ডাক বাজে, কুমিল্লাতে 60টা কম পাই, তা আমি তো ওই পারে যাই গিয়ে একটা চিরকোট দেই, বিএসএফ 100 টাকা দেই, আর ওদের সীমান্তরক্ষীকে 100 টাকা দিই। এইভাবেই তো ব্যাপারটা চলে টলে। হার্ড বর্ডার কেন হবে? 2 নম্বর কথা হচ্ছে বিএসএফ। বিএসএফ এর একটা বিরাট উজ্জ্বল ভূমিকা ৭১-এর মুক্তিযুদ্ধে, মুক্তিযোদ্ধাদের পাশে লুঙ্গি পরে তাদের লোক ঢুকে অপারেশন করে। কিন্তু এই যে 2001-এর পর থেকে যেখানে পীরদোয়ায় মারামারিটা হলো, বিএসএফ যেটা করছে এখন, বিএসএফ নিয়ে অনেকের একটা অভিযোগ আছে যে বিএসএফ এর সাথে এই সীমান্তে নানা রকম হিসেবপত্রের একটা ব্যাপারটা মানে খুব করাপ্ট। আমাদের মুখ্যমন্ত্রী শচীন সিং বলতেন বিএসএফ মানে বর্ডার স্মাগলিং ফোর্স, খুব গালি দিতেন। তো বলছে যে এইসব টাকা পয়সার ব্যাপারটা এদিক ওদিক হলেই এরা গোলাগুলি করে। কিন্তু সব থেকে বড় কথা যেটা, বিএসএফ এর যেটা মূল জায়গাতে আমি আপনাকে বলি, আমি এদের চিনি টিনি, পাকিস্তান বর্ডার ওরা যেভাবে ট্যাকেল করে বাংলাদেশে যখন আসে তখন সেই অ্যাটিটিউড, এটা তো হওয়ার কথা না। এই যে একটা হার্ড ফ্রন্টিয়ার, যেখানে একটা হস্টাইল দেশের সাথে তুমি ডিল করছো, এখানে যখন আসবে তার জন্য একটা রিওরিয়েন্টেশন দরকার। আমরা এটা না, তারপরে যখন এই ফেলানির ঘটনাটা ঘটলো, হই হই হলো, আশিস মিত্র তখন বাঙালি অফিসার ডিজি ছিলেন, আশিস মিত্রকে আমরা বলি, আশিস মিত্র বলছিল শোনো, দুটো ব্যাপার দরকার, আমি যেটা মনে করি প্রত্যেকটা বিএসএফ ইউনিটে বাংলা ভাষী লোকজন রাখা দরকার। বাংলা যে বাঙালি হতে হবে কথা নেই, বাংলাটা বোঝে, কমিউনিকেশন। কেন? বর্ডারে একটা লোক যাচ্ছে, বাংলা বোঝে না, হিন্দি বলতে পারে না, কিন্তু হিন্দি বলছে, বিএসএফ এর সাথে হিন্দিতে কথা বলতে, কাহা যাতা হ্যায়, হাম ঘুমানে যাতা হ্যায়, বিএসএফ বলছে, আর হিন্দিতে ঘুমানে মানে ঘুরতে যাচ্ছে, হ্যাঁ তুমি ঘুমনে যাতা আরাম যাতা, বলে মারধর। মানে এই যে ভাষার গ্যাপটা, দিস এ সিরিয়াস ইস্যু। তো এইখানে একটা বাংলা জানা। 2 নম্বর হচ্ছে যে এই পেলেট গান দাও, এই দাও, ওই হার্ড ইয়ে, এগুলি কতগুলি ব্যাপার আছে, কিন্তু মেইন জায়গাটা কোথায় জানেন? বিএসএফ বলে যে স্মাগলিং আটকাবার জন্য বিশেষ করে বিফ এক্সপোর্ট শুড বি লিগ্যালাইজ, তাহলে কিন্তু বিএসএফ এর অর্ধেক ঝামেলাই করতে হবে। তারা ড্রাগস, আর্মস এর উপর নজর দেবে। কেন? এটা একটা ডিমান্ড আছে, সাপ্লাই আছে। আমি ভাই সীমান্তের ছেলে, আমি এই স্মাগলিং বলি না, এটা নর্মাল বর্ডার ট্রেড। আমি যে জামাটা পরে আছি এটা বাংলাদেশের জামা, আগরতলার বাজার থেকে কেনা। 200 টাকায় যদি আমি এই জামা পাই, আমাকে কি পাগল কুকুর কামড় দিছে নাকি যে আমার বোম্বের শার্ট 600 টাকায় কিনতে হবে? দিস ইজ নর্মাল লজিক। তো ফলে এইখানে যেটা করতে হবে যে আপনার বিএসএফ এর এই যে প্রফেশনাল কালচার চেঞ্জ করার জন্য একটা ব্যাপার করতে হবে, তার জন্য ভারতের গৃহমন্ত্রককে সচেষ্ট হতে হবে। 2 নম্বর কথা যেটা হচ্ছে, আমার একটা লেখা আছে দেখবেন, টাইম টু অ্যাক্ট অন ফেলানি, এই শেখ হাসিনা দিল্লি যাওয়ার আগে, যে শেখ হাসিনা তো একটা বিরাট জেস্টার করলেন যে ভারতের যারা এখানে সৈনিক শহীদ হয়েছে ৭১-এ তাদের ফ্যামিলিদের মিট করলেন, অ্যালবার্ট এক্কার নামে অমুক। ইন্ডিয়া শুড হ্যাভ রেসপন্ডেড উইথ সামথিং লাইক দ্যাট। কি সেটা হওয়া উচিত ছিল? ফেলানির যে ট্রায়াল যেটা হচ্ছে এবং বিএসএফ তাদের লোককে বাঁচাবার চেষ্টা করছে, ওই যে ফেলানিকে একটা মেয়ে বর্ডার ক্রস করছে তাকে তুমি শুট করছো, যেখানে ভারতের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন রায় দিয়েছে যে তার ফ্যামিলিকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দাও। হোম মিনিস্ট্রি আটকাবার চেষ্টা করেছিল, ধোপে টেকেনি, বলেছে দিস ইজ ক্লিয়ারলি এন এক্সেসিভ রেসপন্স। কেন? আনআর্মড গার্ল, তোমার ইউ শুড নট হ্যাভ ফায়ার্ড।
সেই জায়গাতে দাঁড়িয়ে এইবার যেটা উচিত ছিল ভারতের, আমি মনে করি যে ফেলানি ওই ওই যে যে মানে অভিযুক্ত তার একটা পানিশমেন্ট হওয়া প্রয়োজন ছিল। এই জেস্টারটা ভারতের করা উচিত ছিল, কেন এটা পরিষ্কার ব্যাপার। আমি বাংলাদেশ থেকে সব চাইবো, আমার বাংলাদেশের গ্যাস লাগে, আমার এই লাগে, আমার ট্রানজিট লাগে, আমার অমুক লাগে, আমার এখানে গেরিলা যাতে না আসে তার জন্য শেখ হাসিনা তাদেরকে লাঠি বেটা করবেন, সেটা আমি চাই। আর আমি কি দেবো বাংলাদেশকে কাঁটাতারের বেড়া? এটাকে বন্ধুত্বের লক্ষণ নাকি? যেটা আপনি বলছিলেন যে এখন উই আর এগেইনস্ট দিস। এবং এই ফেলানির ঘটনাটা আমাদের সবাইকে খুব বিচলিত করেছে। আপনি জানবেন যে পশ্চিম বাংলার অন্যতম মানবাধিকার গোষ্ঠী এই কিরিটি, আমাদের বন্ধু, এই যে মাসুম হচ্ছে মানবাধিকার সুরক্ষা মঞ্চ, তারা তো এটা নিয়ে লড়াই করেছে এখন, এবং ভারতের হিউম্যান রাইটস কমিশনে গিয়ে এটা আদায় করেছে 5 লক্ষ টাকা কমিশন। কিন্তু আপনার মেয়ে মারা গেছে, তার কম্পেনসেশন তো আর তার হতে পারে না। পানিশমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই যে বিএসএফ এর লোকটা গুলি করেছিল, তুমি একটা দেখছো একটা মেয়ে, তাকে কেন গুলি করছো? পানিশমেন্ট ইজ মাস্ট। এবং এটা হলে বিএসএফ এর এই যে একটা এক্সেসিভ এই ট্রিগার হ্যাপি অ্যাটিটিউড, দিস উইল বি স্টপ। যেটা বলছিলেন যে অনেক তো দিয়েছে, এখন তোমরা ফেরত দাও। হ্যাঁ, আমরা অনেক জায়গাতে ভারতের কাগজই লেখা আছে পে ব্যাক টাইম, এরকম হেডলাইন হয়েছে। সামনের দিনগুলো হয়তো সেরকমই প্রত্যাশা করা যায়। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে এই আলোচনার সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।